আমন্ত্রণ যমুনা আইডিসকে শুরুতেই শিরোনাম জানাবো। আবারও কানাডাকে যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য করার হুমকি ডোনাল্ড ট্রাম্পের। পানামা খাল গ্রিনল্যান্ড দখলের হুঁশিয়ারি। তিব্বতে জোরালো ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 126 জনে। ভয়াবহ দুর্যোগের জন্য চীনকে দায়ী করল অঞ্চলটির নির্বাসিত সরকার। নাতানজ পরমাণু কেন্দ্র ঘিরে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মহড়া চালালো ইরান। সক্ষমতা যাচাই করা হয় নতুন প্রযুক্তির বিধ্বংসী সব মিসাইল সিস্টেমের। আবার আমন্ত্রণ যমুনা আইডিসকে, সাথে আছে আমি জান্নাতুল করিম। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের আগেই ব্যাপক আগ্রাসী মন্তব্য করে চলেছেন ডোনাল্ড ট্রাম্প। গ্রিনল্যান্ড এবং পানামা খাল দখলে অর্থনৈতিক চাপ, এমনকি প্রয়োজনে সামরিক পদক্ষেপও নিতে পারেন দিয়েছেন এমন হুঁশিয়ারি। প্রতিবেশী এবং মিত্র দেশ কানাডার সাথে সীমান্ত রেখা মুছে ফেলার আকাঙ্ক্ষার কথা জানতেও পিছপা হননি রিপাবলিকান এই নেতা। গ্রিনল্যান্ডের রাজধানীতে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র ব্যক্তিগত ভ্রমণ বলে দাবি করলেও এমন সময় ট্রাম্প পুত্রের এ সফর, যখন ডেনমার্কের মালিকানাধীন দ্বীপটি ঘিরে উত্তেজনা তুঙ্গে। ব্যক্তিগত বিমানে রাজধানী নুকে পৌঁছে বাবার সাথে ভিডিও কলে কথা হয় ট্রাম্প জুনিয়রের। ক্ষমতা গ্রহণের আগেই গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের অংশ করার পুরনো আকাঙ্ক্ষা আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে ট্রাম্পের। ফ্লোরিডায় নিজের রিসোর্ট মারে-লাগোয় সংবাদ সম্মেলনেও প্রশ্নোত্তরে ফুটে উঠল আধিপত্যবাদী মনোভাব। বহুদিন ধরেই বলছি, জাতীয় নিরাপত্তার জন্য আমাদের গ্রিনল্যান্ড দরকার। চারদিকে চীন রাশিয়ার জাহাজ। গ্রিনল্যান্ডের জনগণও জানে না তাদের ওপর আদৌ ডেনমার্কের শাসনের বৈধতা আছে কিনা। ভোট হলে তারা স্বাধীনতা বা যুক্তরাষ্ট্রের অংশ হতেই চাইবে। গ্রিনল্যান্ডের পাশাপাশি পানামা খালের দখল নিতেও তৎপর ট্রাম্প। উভয় ক্ষেত্রেই যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার অজুহাত নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্টের। পানামা খাল তৈরি হয়েছিল আমাদের সামরিক বাহিনীর জন্য, আর এখন পরিচালনা করছে চীন। খালটি পানামাকে দেয়া হয়েছে, চীনকে নয়। কিন্তু পানামা উপহারের অপব্যবহার করছে। কানাডার ওপর 25% শুল্ক আরোপের সিদ্ধান্ত মনে করিয়ে দেন ট্রাম্প। শুধু তাই নয়, নিজেদের চেয়ে বড় আয়তনের দেশটিকে যুক্তরাষ্ট্রের 51তম অঙ্গরাজ্য হিসেবে ঘোষণার পক্ষেও যুক্তি দেন। কানাডা ও যুক্তরাষ্ট্র বিশেষ কিছু হতো। কৃত্রিমভাবে আকাশ সীমান্ত রেখা থেকে মুক্ত হলে দেখতে কেমন হতো একবার ভাবুন। জাতীয় নিরাপত্তার জন্য বহুগুণ ভালো হতো। ভুলে যাবেন না, কানাডার সুরক্ষা আমরাই দেই। এখানেই শেষ নয়, কড়া হুমকি দিয়েছেন মেক্সিকোর উদ্দেশ্য। মেক্সিকো উপসাগরের নাম পাল্টে গালফ অব আমেরিকা রাখার প্রস্তাবও দেন। খুব শিগগিরই একটি দিন ঠিক করে নাম পরিবর্তন করা হবে, কারণ এটা আমাদের। নাম রাখবো গালফ অব আমেরিকা। কি সুন্দর নাম এবং যথার্থ। ট্রাম্পের হুমকি ধামকির কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ডেনমার্ক ও পানামা। যুক্তরাষ্ট্রের সাথে এক দেশ হওয়ার ন্যূনতম সুযোগও নেই বলে ট্রাম্পের বক্তব্য উড়িয়ে দিয়েছেন কানাডার বিদায়ী প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। ডরোথি তাস্ট্রিন, যমুনা নিউজ। এদিকে ট্রাম্পের এমন বক্তব্যের পর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে গ্রিনল্যান্ড, পানামা দুই দেশই। গ্রিনল্যান্ড বিক্রির জন্য নয় এমন দাবি ডেনমার্কের। অন্যদিকে পানামার পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন পানামা খালের নিয়ন্ত্রণ ধরে রাখবে তারা। আমাদের কেউ কিনতে পারবে না, কারণ গ্রিনল্যান্ড বিক্রির জন্য নয়, কখনো হবেও না। যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্যের খাতিরে ঘনিষ্ঠ সম্পর্ক রাখতে পারে। আমাদের খালের সার্বভৌমত্ব দর কষাকষির বিষয় নয়, এটা আমাদের ঐতিহাসিক লড়াইয়ের অংশ এবং অপরিবর্তনীয়। একমাত্র পানামার জনগণের নিয়ন্ত্রক এবং সেভাবেই চলবে। 56,000 বাসিন্দার দ্বীপ গ্রিনল্যান্ডের 80%ই বরফের নিচে ঢাকা। এমন একটি দ্বীপ কিনতে কেন মরিয়া নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প? বলা হচ্ছে ভূরাজনৈতিকভাবে নিজেদের নিরাপত্তা ইস্যুতে বিশ্বের সবচেয়ে বড় এই দ্বীপকে সবসময়ই গুরুত্বপূর্ণভাবে ওয়াশিংটন। তেল, গ্যাস, বিপুল প্রাকৃতিক সম্পদের আধারও এই গ্রিনল্যান্ড। আর তাই বিশ্ব বাণিজ্যে আধিপত্য ধরে রাখতে অপার এই সম্ভাবনাকে হাতছাড়া করতে চাইছেন না ট্রাম্প। নাম গ্রিনল্যান্ড হলেও 21,66,086 বর্গ কিলোমিটারের দ্বীপটির 80%ই বছর জুড়ে ঢাকা থাকে শ্বেতশুভ্র বরফে। ইউরোপের অনেক দেশের সম্মিলিত আয়তনের চেয়ে বড় এই দ্বীপে বসবাস মাত্র 56,000 মানুষের।
ভৌগোলিকভাবে উত্তর আমেরিকায় অবস্থিত হলেও রাজনৈতিকভাবে ডেনমার্কের অংশ গ্রিনল্যান্ড। একসময় ডেনিশ উপনিবেশ হলেও এখন আধা স্বায়ত্তশাসিত দ্বীপটি। গ্রিনল্যান্ডের রাজধানী নুক থেকে নিউ ইয়র্কের দূরত্ব ডেনমার্কের কোপেনহেগেনের তুলনায় কম। নিজেদের নিরাপত্তার জন্য গ্রিনল্যান্ডকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বিবেচনা করে যুক্তরাষ্ট্র। মার্কিন মহাকাশ প্রকল্প সংক্রান্ত স্থাপনা আছে সেখানে। ডেনমার্ক এবং যুক্তরাষ্ট্রের মধ্যকার চুক্তি অনুযায়ী দ্বীপটিতে সামরিক ঘাঁটিও স্থাপন করে ওয়াশিংটন। গ্রিনল্যান্ডের ধবধবে সাদা বরফের নিচে রয়েছে বিপুল প্রাকৃতিক সম্পদ। লোহা, সীসা, দস্তা, হীরা, স্বর্ণ, ইউরেনিয়াম, তেল কিংবা গ্যাস সবই আছে সেখানে। দ্বীপের বেশিরভাগ এলাকা পুরু বরফে ঢাকা থাকায় সেখানে খনন সম্ভব নয়। তবে জলবায়ু পরিবর্তনের কারণে দ্রুত গতিতে গলছে গ্রিনল্যান্ডের বরফ। ধারণা করা হচ্ছে কয়েক বছরের মধ্যেই গ্রিনল্যান্ড থেকে খনিজ সম্পদ আহরণ করা সম্ভব হবে। পর্যাপ্ত মানুষ নেই, সারি সারি গাছপালাও নেই। তবে কি আছে গ্রিনল্যান্ডে? শুধু শ্বেতশুভ্র বরফ। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ বলছে এই বরফের নিচেই বিলিয়ন বিলিয়ন ব্যারেল তেল আর ট্রিলিয়ন ট্রিলিয়ন কিউবিক ফুট ন্যাচারাল গ্যাস রয়েছে। রয়েছে অতি গুরুত্বপূর্ণ বিরল ধাতু। আরেক পরাশক্তি রাশিয়ারও নজর রয়েছে গ্রিনল্যান্ডের উপর। আর্কটিক অঞ্চলে নতুন শিপিং রুট চালু করতে তৎপর চীনও। ধারণা করা হচ্ছে অন্য কারো হাতে যাওয়ার আগেই দ্বীপটির মালিকানা পেতে চান ট্রাম্প। এর আগে 2019 সালেও একবার গ্রিনল্যান্ড কেনার আগ্রহ প্রকাশ করেছিলেন রিপাবলিকান এই নেতা। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। ন্যাটোভুক্ত দেশগুলোর চাঁদার হার বাড়ানো উচিত বলে মন্তব্য করেছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জোটের সদস্যদের জিডিপির 5% ন্যাটোর পেছনে ব্যয়ের পরামর্শ দিয়েছেন তিনি। সোমবার ফ্লোরিডায় তার রিসোর্ট মার-এ-লাগোয় এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ট্রাম্প। দাবি করেন তার কঠোর অবস্থানের কারণেই বেড়েছিল ন্যাটোর আয়। বর্তমানে রাশিয়াকে মোকাবেলায় জোটের ব্যয় বেড়ে গেছে বলেও জানান তিনি। আর এই পরিস্থিতিতে চাঁদার হার বাড়ানোর পক্ষে তিনি। বর্তমানে জিডিপির 2% করে বার্ষিক চাঁদা দিচ্ছে ন্যাটোর 32%। গেল মাসে ন্যাটোর চাঁদার হার বাড়ানোর পরামর্শ দিয়েছিলেন জোটের মহাসচিব মার্ক রুটেও। আমার মনে হয় ন্যাটোর সদস্যদের কাছ থেকে 5% চাঁদা পাওয়া উচিত। সবগুলো দেশেরই এই অর্থ দেওয়ার সক্ষমতা রয়েছে। আমি কঠোর সিদ্ধান্ত না নিলে ন্যাটোর অস্তিত্ব থাকতো না। আগে 20-21টি দেশ বিল পরিশোধ করতো না অথবা খুব সামান্য দিত। আমি ন্যাটোর আয় $680 বিলিয়ন নেই। যখন বলা হয়েছিল চাঁদা না দিলে সুরক্ষার দায়িত্ব নেবে না ন্যাটো, তখনই অর্থ জমা হতে শুরু করলো। তিব্বতে জোরালো ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 126 জনে। আহত 200-র কাছাকাছি। সময়ের সাথে পাল্লা দিয়ে চলছে উদ্ধার অভিযান। জীবিতদের সন্ধানে বিরতিহীন অনুসন্ধান চালায় জরুরি বিভাগ, অংশ নেয় স্থানীয়রাও। আর উদ্ধার তৎপরতায় সব ধরনের ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। মঙ্গলবার তিব্বত এবং আশেপাশের এলাকায় স্থানীয় সময়ে সকালে অনুভূত হয় 7.1 মাত্রার ভূমিকম্প। বিধ্বস্ত হয় 3,500-এর বেশি ভবন স্থাপনা। ভূমিকম্পের কয়েক ঘন্টার মধ্যে অনুভূত হয় 40টির বেশি আফটারশক। এখনও বহু এলাকায় বিচ্ছিন্ন বিদ্যুৎ এবং পানি সংযোগ। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS এর তথ্য অনুযায়ী চীনের জিনজায়ে ছিল ভূমিকম্পের কেন্দ্রস্থল। নেপাল, ভারত, ভুটান এবং বাংলাদেশেও অনুভূত হয় এই কম্পন। ভয়াবহ ভূমিকম্পের জন্য চীনকে দায়ী করছে তিব্বতে নির্বাসিত সরকার। তাদের অভিযোগ, দখল করার পর থেকেই তিব্বতে অপরিকল্পিতভাবে খনন কাজ চালাচ্ছে বেইজিং, যার প্রভাবেই প্রাকৃতিক দুর্যোগের মুখে পড়েছে অঞ্চলটির বাসিন্দারা। নির্বাসিত সরকারের প্রতিনিধিদের দাবি, ব্রহ্মপুত্র নদে বেইজিংয়ের বিশ্বের সবচেয়ে বড় জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ পরিকল্পনা দক্ষিণ এশিয়ার দেশগুলোর জন্য বিপর্যয় ডেকে আনতে পারে। ভূমিকম্প প্রাকৃতিক দুর্যোগ হলেও মঙ্গলবারের ভূমিকম্পের জন্য চীনকে দায়ী করছে তিব্বতের নির্বাসিত সরকার। ভারতের ধর্মশালা থেকে পরিচালিত এই সরকারের প্রতিনিধিদের দাবি, চীনের অপরিকল্পিত খননের কারণেই এমন ভয়াবহ দুর্যোগের কবলে পড়তে হয়েছে তিব্বতের বাসিন্দাদের। নির্বাসিত প্রতিনিধিদের অভিযোগ, দখল করার পর থেকেই অঞ্চলটি থেকে প্রাকৃতিক সম্পদ উত্তোলনে তৎপর বেইজিং। খুঁড়ছে একের পর এক খনি, যা তিব্বতে বাড়াচ্ছে দুর্যোগের ঝুঁকি।
ভূমিকম্পের সবচেয়ে বড় কারণগুলির একটি হলো অপরিকল্পিত খনন। চীনা কমিউনিস্ট পার্টির অধীনে অত্যাধিক পরিমাণের প্রাকৃতিক সম্পদ আহরণ চলছে। ক্রমেই লিথিয়াম ও কয়লা খনির সংখ্যা বাড়াচ্ছে দেশটি। তিব্বতীয় মালভূমিতে বিশ্বের সবচেয়ে বড় জলবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের প্রক্রিয়া শুরু করেছে চীন। ব্রহ্মপুত্র নদে চীনের এই প্রকল্প দক্ষিণ এশিয়ার জন্য ভয়াবহ বিপর্যয় ডেকে আনবে বলে শঙ্কা নির্বাসিত সরকারের। তিব্বত দখলের পর থেকে প্রাকৃতিক সম্পদ আহরণের জন্য অপরিকল্পিতভাবে খনন কাজ চালিয়ে যাচ্ছে চীন। তাদের ভুল নীতির কারণেই এই বিপর্যয়। এই ভূমিকম্প দক্ষিণ এশিয়ার যেসব দেশ চীনের জলবিদ্যুৎ কেন্দ্রের কারণে ক্ষতিগ্রস্ত হবে তাদের জন্য সতর্কবার্তা। মঙ্গলবার তিব্বত ও আশপাশের এলাকায় অনুভূত হয় 7.1 মাত্রার ভূমিকম্প। কয়েক ঘন্টার মধ্যেই অনুভূত হয় 40টির বেশি আফটারশক। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS এর তথ্য অনুযায়ী চীনের জিজাংয়ে ছিল ভূমিকম্পের কেন্দ্রস্থল। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ, নাতানজ পরমাণু কেন্দ্র ঘিরে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মহড়া চালালো ইরান। ইসরায়েলি হামলার জেরে প্রতিরক্ষার দুর্বলতা নিয়ে সমালোচনা আর পশ্চিমা হুমকির মধ্যেই শক্তিমত্তার জানান দিল মধ্যপ্রাচ্যের অন্যতম পরাশক্তি দেশটি। নতুন প্রযুক্তি, এয়ার ডিফেন্স সহ ভয়ঙ্কর সব মিসাইল বিধ্বংসী ব্যবস্থার সক্ষমতা যাচাই করা হয় মহড়ায়। গেল বছরের অক্টোবরে ইসরায়েলি হামলার পর প্রশ্ন উঠেছিল ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার কার্যকারিতা নিয়ে। রাশিয়ার দেয়া S-300 ডিফেন্স সিস্টেম নিয়ে হয় ব্যাপক সমালোচনা। এবার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মহড়ার মধ্য দিয়ে সেই সমালোচনারই যেন জবাব দিল মধ্যপ্রাচ্যের অন্যতম পরাশক্তি। বেশ কয়েকটি সামরিক স্থাপনার জন্য গুরুত্বপূর্ণ ইস্পাহান প্রদেশে চালানো হয় পরীক্ষা। ভূগর্ভস্থ নাতানজ পরমাণু কেন্দ্রের খুব কাছেই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সক্ষমতা যাচাই করে তেহরান। নাতানজ নিয়ে পশ্চিমাদের হুমকির জবাবে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর কাছে বসানো হয় নতুন প্রযুক্তির প্রতিরক্ষা ব্যবস্থা, যা শত্রুপক্ষের কাছে অপরিচিত বলে দাবি তেহরানের। বর্তমান পরিস্থিতিতে আমাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সক্ষমতা যাচাই প্রয়োজন ছিল। আমাদের এয়ার ডিফেন্সের সক্ষমতা বাস্তব পরিস্থিতির সাথে কতটুকু সামঞ্জস্যপূর্ণ তা পরীক্ষা করা দরকার ছিল। ইরানের সামরিক বাহিনীর পাশাপাশি ইক্তেদার নামক এই মহড়ায় যোগ দিয়েছে বিপ্লবী গার্ড বাহিনী IRGCও। মঙ্গলবার থেকে শুরু হওয়া মহড়া চলবে মার্চের মাঝামাঝি পর্যন্ত, যাতে নৌবাহিনী, প্যারামিলিটারি বা সিজ ফোর্স সহ IRGCর অন্যান্য বাহিনীরও যোগ দেওয়ার কথা রয়েছে। অনিক রহমান, যমুনা নিউজ। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদেন সারের সাথে বৈঠক করলেন সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ। মঙ্গলবার আবুধাবিতে এক বৈঠকে অনুষ্ঠিত হয়। আর দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানায়, গাজায় মানবিক সংকট নিয়ে আলোচনা হয়েছে দুজনের মধ্যে। পাশাপাশি উপত্যকায় দীর্ঘমেয়াদী যুদ্ধবিরতির চুক্তি বাস্তবায়নের লক্ষ্যে আঞ্চলিক এবং আন্তর্জাতিক প্রচেষ্টা নিয়েও কথা হয়েছে। যুদ্ধবিরতি বাস্তবায়নের জন্য গত 1 বছর ধরেই কাতার এবং মিশরের মধ্যস্থতায় দফায় দফায় বৈঠক হচ্ছে। তবে শর্ত নিয়ে দর কষাকষির কারণে ইসরায়েল এবং হামাসের মধ্যে এখনো সমঝোতা হয়নি। ইউক্রেনে আবারও বড় ধরনের ড্রোন হামলা চালালো রাশিয়া। বুধবার ইউক্রেনের বিভিন্ন স্থান লক্ষ্য করে অন্তত 64টি ড্রোন ছোড়ে মস্কো। সীমান্ত পেরিয়ে যে আঘাত হানে কিয়েভের বিভিন্ন সামরিক স্থাপনায়, জ্বালানি এবং বিদ্যুৎ অবকাঠামোগুলোতে, এমনটা দাবি ক্রেমলিনের। যদিও ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি কমপক্ষে 41টি রুশ ড্রোনে ভূপাতিত করা হয়েছে। অন্যদিকে 20টির মতো ড্রোন নির্দিষ্ট লক্ষ্যতে পৌঁছাতে পারেনি। এ সময় মানুষবিহীন এসব আকাশযানগুলোয় ধ্বংসাবশেষ রাজধানীর কিয়েভের বিভিন্ন স্থানে পড়ে বলে খবর দেয় স্থানীয় গণমাধ্যমগুলো। তবে তাতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। এবার অস্ট্রেলিয়ায় আছড়ে পড়ল পর্যটকবাহী একটি বিমান। বুধবার দেশটির থমসন উপসাগরের একটি সমুদ্র সৈকতে বিধ্বস্ত হয় সেন্সনা 208 কারাভান মডেলের ওই বিমানটি। আর এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন বিমানটির পাইলট এবং সুইজারল্যান্ডের আর ডেনমার্কের 2 বিদেশি পর্যটক। আহত হয়েছেন আরও 3 জন। মঙ্গলবার পশ্চিমাঞ্চলীয় পার্থ শহরের কাছে হয় এই ঘটনা। উড্ডয়নের মুহূর্তে যান্ত্রিক গোলযোগ দেখা দেয় বিমানটিতে। পর মুহূর্তেই সেটি পানিতে আছড়ে পড়ে। তবে সাগরের পানি থেকে 3 জনের মরদেহ উদ্ধার করে ডুবুরিরা। আর দুর্ঘটনার আরও বিস্তারিত তদন্ত করছে অস্ট্রেলিয়া কর্তৃপক্ষ। বিধ্বস্ত বিমানটিতে 7 জন পর্যটক ছিল বলে জানা গেছে।
আতঙ্কের আরেক নাম উত্তর কোরিয়ার নতুন হাইপারসোনিক মিসাইল। শব্দের তুলনায় 12 গুণ বেশি গতিতে ছুটছে এমন সক্ষমতা আছে এই ক্ষেপণাস্ত্র, জানিয়ে রীতিমতো তোলপাড় চলছে পশ্চিমা বিশ্বে। এত স্বল্প সময়ে কিভাবে ক্ষেপণাস্ত্র প্রযুক্তির অভাবনীয় উন্নতি সাধন করলো পিয়ংইয়ং, তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। প্রশ্ন আসছে, কতটা ভয়ঙ্কর উত্তর কোরিয়ার নতুন এই মিসাইল? দক্ষিণ কোরিয়া ইস্যুতে সিওলে যখন বৈঠকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী, তখনই যেন শক্তিমত্তার জানান দিতে মিসাইল উৎক্ষেপণ উত্তর কোরিয়ার। পিয়ংইয়ং থেকে ছোড়া মিসাইল যেন রীতিমতো কাঁপন ধরিয়ে দিয়েছে পশ্চিমাদের মনে। উত্তর কোরিয়ার দাবি, শব্দের চেয়েও 12 গুণ বেশি গতিতে ছুটতে পারে তাদের এই মাঝারি পাল্লার মিসাইল। নিমিষেই যা ধূলিসাৎ করতে সক্ষম শত্রুপক্ষের যে কোনো টার্গেট। নতুন প্রযুক্তির এই হাইপারসনিক ক্ষেপণাস্ত্রকে ঠেকানোর কোনো প্রযুক্তি নেই পশ্চিমাদের, এমনটাই দাবি কিম জং উনের। 1500 কিলোমিটার পথ পাড়ি দিয়ে ক্ষেপণাস্ত্রটি আঘাত হানে কোরীয় উপদ্বীপের সমুদ্র সীমায়। হাইপারসনিক প্রযুক্তির মিসাইলটি কার্বন ফাইবারের তৈরি। একদিকে এটি অ্যালুমিনিয়ামের চেয়েও বেশি মজবুত এবং তুলনামূলক হালকা। এ ধরনের ক্ষেপণাস্ত্র রাডারের চোখ ফাঁকি দিতেও অধিক কার্যকরী। বিশ্লেষকরা বলছেন, এ ধরনের উপাদান দিয়ে মিসাইলের উৎপাদন প্রক্রিয়া বেশ জটিল। বেশ কয়েক বছর ধরেই উত্তর কোরিয়া ক্ষেপণাস্ত্র ব্যবহারের জন্য এ ধরনের উপাদান নিয়ে কাজ করছে। সাধারণত সক্ষমতার পেলোডের কার্যকারিতা বাড়াতে এইসব উপাদান ব্যবহার হয়ে থাকে, যা তার লক্ষ্যে আরও নির্ভুলভাবে পৌঁছাতে সাহায্য করে। তবে কিভাবে এমন প্রযুক্তির উদ্ভাবন করল পিয়ংইয়ং, তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। সংশ্লিষ্টদের ধারণা, উত্তর কোরিয়াকে সহায়তা করে থাকতে পারে রাশিয়া। এই ক্ষেপণাস্ত্র এতটাই উদ্বেগজনক যে এই প্রযুক্তি বর্তমানে শুধু রাশিয়া, চীন এবং যুক্তরাষ্ট্রের কাছে রয়েছে। প্রযুক্তিটি সম্পর্কে যা চিন্তার তা হলো, এই ধরনের গতি অর্জনের জন্য এমন উপকরণের প্রয়োজন যা প্রতিকূল পরিস্থিতি সহ্য করতে পারে। অত্যাধুনিক ফ্লাইট অ্যান্ড গাইডেন্স কন্ট্রোল সিস্টেমযুক্ত ক্ষেপণাস্ত্রটির পাল্লা আনুমানিক 1500 কিলোমিটার। সাধারণত শব্দের চেয়েও কয়েক গুণ বেশি গতিতে ছোটার কারণে এ জাতীয় হাইপারসনিক মিসাইলকে রাডারের নজরে আনা এবং ধ্বংস করা কষ্টসাধ্য। অনিক রহমান, যমুনা নিউজ। নীলা পড়েছে নীল শাড়ি, কিন্তু আমার নীল শার্ট 3 নম্বর ড্রয়ারে দেখো। এটা বউয়ের গিফট তো, এক্স দিলে তো ঠিকই মনে থাকতো। না ভুলে উপায় আছে? এত আগের শার্ট এখনো কি যত্নে? আমি না, আরএফএল ওয়ার্ড্রোব যত্নে রাখতে জানে। ইনসেক্ট রিপেলেন্ট মাস্টার ব্যাচ যুক্ত আরএফএল ওয়ার্ড্রোব, কাপড় যত্নে রাখার নাম্বার 1 সলিউশন। ভয়াবহ দাবানল ছড়িয়েছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায়। জরুরি অবস্থা জারি করা হয়েছে লস অ্যাঞ্জেলেসে। কয়েক ঘন্টার মধ্যে 1200 একরের বেশি এলাকায় ছড়িয়ে পড়ে সেই আগুন। পুড়ে গেছে বহু স্থাপনা, ঝুঁকিতে কমপক্ষে 13,000 ভবন। 30,000 বাসিন্দাকে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার স্থানীয় সময় সকালে আগুনের সূত্রপাত হয়। শুষ্ক আবহাওয়া এবং বাতাসের তীব্রতায় দ্রুত ছড়িয়ে পড়ে সেটি। দাবানল আরও ভয়াবহ রূপ নিতে পারে এমন আশঙ্কা বিশেষজ্ঞদের। ক্যালিফোর্নিয়ার কয়েক লাখ মানুষকে রেড ফ্ল্যাগ সতর্কতার আওতায় আনা হয়েছে। কালো ধোঁয়া আর ছাইয়ের কারণে সতর্কতা জারি করা হয়েছে। এর সাথে শেষ করছি যমুনা আইডেস্ক। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।